আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটা নতুন জার্নিতে। তোমরা যারা যারা আমাদের সাথে কেমিস্ট্রির এই জার্নিটা শুরু করছো, তোমাদের সবাইকে এই গ্রুপে স্বাগতম, এই জার্নিতে স্বাগতম। আগামী 7 মাসের এই জার্নিতে ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা তোমার 100% দিয়ে প্রিপারেশন নিতে। 25-এ 25 পাওয়ার টার্গেট করবা, কেমিস্ট্রিতে যাতে 25-এ 25 হয়। এবং 25-এ 25 পাওয়ার জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার এই এক কোর্সের মাধ্যমে আমি তোমাদের সব দিব। ইচ অ্যান্ড এভরিথিং তুমি পাবা এই একটা কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ। তোমার কোনো ঘাটতি থাকবে না, যা যা লাগবে সবই পাবা। ক্লাসগুলো আরও বেশি এলাবোরেটেড হবে, ক্লাসগুলোর ভিতরে তোমার সব কিছু শেখাবো, ইচ অ্যান্ড এভরিথিং ধীরে ধীরে আস্তে ধীরে শেখাবো, বুঝতে পারছো? পাশাপাশি শেষের দিকে রিভিশন ক্লাসগুলো ওগুলা করতে পারবা। রিভিশন ক্লাসগুলোতে আরও চমৎকারভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে রিভাইজ করাই দিব। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমি সবসময়ই অ্যাডমিশনের কেমিস্ট্রি একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়াই। প্যাটার্নটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আগে নিয়ে আসি। চাইলে বইয়ের মতো করে এস পি ডি এফ অরবিটাল ডি ব্লক মৌলগুলোকে আলাদা করা যায়, তারপর রাসায়নিক বন্ধন পার্ট পড়ানো যায়, কিন্তু আমি প্রশ্ন অ্যানালাইসিস করি, করে দেখি যে কোন টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। বেশি আসা টাইপের প্রশ্নগুলোকে আমি আগে পড়াই, এটা আমার প্যাটার্ন। সো আমি এইভাবে পড়াইলে যেটা হয় যে তুমি নিজেও এই ক্লাসটা করার পর প্রায়োরিটি সেট করতে পারবা, কোনগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, কোনগুলা কম গুরুত্ব দিয়ে পড়বা। সো আজকে ক্লাসে আমরা কোন কোন টাইপ, কি টাইপ কিভাবে পড়বো সেটা যদি একটু দেখার চেষ্টা করি। এই ক্লাসে কি থাকবে ভালো করে খেয়াল করো। এই ক্লাসে আমরা প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব, সেটা হচ্ছে সিগমা এবং পাই বন্ধন গণনা। সিগমা এবং পাই বন্ধন প্রথমে আমরা কাউন্ট করব, গণনা করব। তারপরে যৌগে বন্ধন শনাক্তকরণ দেখব, মানে একটা যৌগ দিবে, সেই যৌগে কয় ধরনের কি বন্ধন আছে সেগুলা দেখব। এগুলা কিন্তু এক একটা প্রশ্নের জায়গা, এগুলা থেকে প্রশ্ন হয়। ধরো তুমি সমযোজী বন্ধন পড়লা, তারপরে তুমি আয়নিক বন্ধন পড়লা, সন্নিবেশ সমযোজী বন্ধন পড়লা, অন্যান্য বিভিন্ন টাইপের বন্ধন পড়লা, বাট বন্ধন থেকে প্রশ্ন আসবে শনাক্তকরণ। একটা যৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে এখানে কয় ধরনের বন্ধন আছে। সো আমাদের যেই টাইপের প্রশ্ন আসে আমরা সেভাবে পড়বো। তারপর আমরা ফাজানের নীতি দেখব, ফাজানের নীতি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো পড়ব। এরপর পোলারিটি দেখব, তারপরে সংকরায়ন দেখব, এরপরে ভ্যাসপার থিওরি দেখব, তারপরে হাইড্রোজেন বন্ড দেখব, অবস্থানান্তর ধাতু দেখব, পর্যায় সারণীর অ্যানালাইসিস করে পর্যায় সারণী থেকে যত ধরনের এমসিকিউ টাইপ কোশ্চেন আসে সবগুলা দেখার চেষ্টা করব। এরপরে আমরা ব্লক ভিত্তিক প্রশ্ন পড়ব, মানে যেগুলো এমসিকিউতে আসে। এরপরে আমরা কি করব, মৌলের অক্সাইড ধর্ম দেখব। সর্বশেষে আমরা পর্যায়বৃত্ত ধর্ম দেখব। সো এই জিনিসপত্রগুলো আজকে টোটাল ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। সো আশা করি টোটাল ক্লাসটা তুমি আমার সাথে করলে ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। আজকে ক্লাসের এই যে 3টা পর্ব, এই 3টা পর্বের মাধ্যমে তোমার ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগবে সব কভার হয়ে যাবে। সো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসি সিগমা এবং পাই বন্ধন গণনা। সিগমা বন্ধন এবং পাই বন্ধন কাউন্ট করতে হবে এই টপিকটাতে। সো সিগমা এবং পাই বন্ধন এটা যদি আমরা কাউন্ট করতে চাই আমরা কিভাবে করব? সিগমা পাই বন্ধন কাউন্ট করার আগে আমাদের আগে সিগমা এবং পাই বন্ধনের বৈশিষ্ট্য জানতে হবে। সো প্রথমে আমরা জানবো যে সিগমা বন্ধন কি, তারপরে আমরা জানবো যে পাই বন্ধন কি। সিগমা বন্ধন এবং পাই বন্ধন, এবং দুইটাকে আমরা মানে সিগনিফিকেন্টলি আলাদা করার ট্রাই করব যে কোনটা কেমন, কি বৈশিষ্ট্য কিভাবে থাকে। সো পাই বন্ধন এই সাইডে নিলাম, সিগমা বন্ধন এই সাইডে নিলাম। তোমরা আগে এইগুলা সম্পর্কে ক্লিয়ারলি জানো, বাট তারপরেও আমি সুন্দর করে এগুলো একটু গুছিয়ে দিই। প্রথম কথা, সিগমা বন্ধন এটা কখন তৈরি হয়? দেখো, দুইটা অরবিটাল যখন সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণ করে, সামনাসামনি বা আরেকটা পয়েন্ট হচ্ছে মুখোমুখি, মুখোমুখি। তো তুমি যখন সামনাসামনি বা মুখোমুখি এই কথাটা শুনবা, এই কথাটা শুনবা, এই সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণ এইটা বলতেই আমাদের সিগমা বন্ধন বোঝায়। উদাহরণ হিসেবে দেখি, ধরো একটা এস অরবিটাল এখানে আছে, এই এস অরবিটালের সাথে আরো একটা এস অরবিটাল এখানে আছে, এরা যদি দুজনই সামনাসামনি এসে একজন আরেকজনের উপর ওভারল্যাপ করে বা অধিক্রমণ করে তখন সেটাকে সিগমা বন্ধন বলে। তো দুইটা কেমন হবে, দুইটাই একজন আরেকজনের উপর এসে মাঝখানে একটা জায়গাতে অধিক্রমণ করবে। ব্যাপারটা এরকম, এটা একটা হাত, এটা একটা হাত, দুইটা হাত অরবিটাল, এরা মুখোমুখি আসবে, এসে একজন আরেকজনের উপর ওভারল্যাপ বা অধিক্রমণ করলো, করে এইভাবে একটা বন্ধন গঠন করলো।
এই মুখোমুখি বন্ধন গঠন করা এই অংশটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে সিগমা বন্ধন। তো সিগমা বন্ধন এস এবং এস অরবিটাল মিলে হতে পারে, সিগমা বন্ধন এস এবং পি অরবিটাল মিলে হতে পারে। ধরো একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, পি অরবিটাল কেমন ডাবল ডাম্বেল আকৃতির, পি অরবিটাল এরা দুইজন মিলে ওভারল্যাপ করে তোমার সিগমা বন্ধন হইতে পারে। যেমন ধরো বন্ধন গঠন করলে এরকম ওভারল্যাপ হইলো, ঠিক আছে। সো এস এবং পি মিলে আমাদের তৈরি হলো এসপি, এটা একটা তোমার সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধনের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটলো সেটা আমরা বুঝলাম। এখন দেখো এরা যেহেতু মুখোমুখি অধিক্রমণ করতেছে, এই মুখোমুখি অধিক্রমণ করার ফলে এই সিগমা বন্ধন হয় হচ্ছে শক্তিশালী বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে কি শক্তিশালী বন্ধন, মাথায় রাখবো সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন। এই দুইটা আমার সিগমা বন্ধনের একদম প্রধান বৈশিষ্ট্য, সিগমা বন্ধন আইডেন্টিফাই করার প্রধান বৈশিষ্ট্য। এরপরে আসো আমরা পাই বন্ধনের দিকে যাই। পাই বন্ধন কেমন? পাই বন্ধন হচ্ছে যে পাশাপাশি পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ। তো অরবিটালগুলা যদি পাশাপাশি অধিক্রমণ করে তখন পাই বন্ধন গঠন হয়। ব্যাপারটা কেমন? ধরো একটা পি অরবিটাল এভাবে আছে, এটা একটা পি অরবিটাল, পাশে আরো একটা পি অরবিটাল আছে, পি অরবিটাল আছে। তো ব্যাপার হচ্ছে এই দুইটা পি অরবিটালের ভিতর এই অংশের যে পি অরবিটাল আর এই অংশের যে পি অরবিটাল এরা মুখোমুখি অধিক্রমণ করবে। তো পি অরবিটাল দুইটা মুখোমুখি যদি অধিক্রমণ করে, এটা একটা পি এটা একটা পি, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে একটা পি অরবিটালের সাথে সাইডে আরেকটা পি অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করলো। মুখোমুখি অধিক্রমণ করে ভালো করে খেয়াল করে দেখো এই মাঝখানের এই অংশটা আমার ওভারল্যাপ হইলো, মাঝখানের অংশটা কি ওভারল্যাপ হইলো। তাহলে এটা কি হইলো? এটা হইলো আমার সিগমা, এটা আমার সিগমা। এখন এই জায়গাতে এই অংশে একটা তোমার পি অরবিটাল ছিল, এই অংশে আরেকটা পি অরবিটাল ছিল, এই দুইটা পি অরবিটাল এখন পাশাপাশি না, এই দুইটা পি অরবিটাল পাশাপাশি না। পাশাপাশি থাকলে এই বরাবর অধিক্রমণ হয়, একজন আরেকজনের উপরে যায়, এই বরাবর অধিক্রমণ হয়। তাহলে এই উপরে এবং নিচে যে অধিক্রমণটা হইলো এইটাকে আমরা পাই বন্ধন বলবো। পাশাপাশি অধিক্রমণ মানে এরকম সোজা অবস্থায় আছে, এর সাইড একটু হেলে যাচ্ছে, এর সাইড একটু হেলে যাচ্ছে, হেলে যে পাশাপাশি যে অধিক্রমণ বা ওভারল্যাপ হচ্ছে এটাকে আমরা পাই বন্ধন বলতেছি। তো এই যে পাই বন্ধন গঠন হলো, পাই বন্ধনের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য হচ্ছে এইটি হচ্ছে দুর্বল বন্ধন। এটা কি? এটা হচ্ছে আমাদের দুর্বল বন্ধন। তো আমাদের সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন আর পাই বন্ধন হচ্ছে কি আমাদের দুর্বল বন্ধন। তো দুর্বল বন্ধন। এখন আমাদের সিগমা বন্ধন পাই বন্ধনের ক্ষেত্রে, সিগমা বন্ধন পাই বন্ধনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য তো আমরা জানলাম, এখন আমাদের ট্রিক জানতে হবে। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে আগে এই জায়গাতেই আরো বৈশিষ্ট্য লিখি। দেখো বৈশিষ্ট্য একটু লেখার চেষ্টা করি। এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সিগমা বন্ধন হচ্ছে সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি? যে কোথাও যদি সিঙ্গেল বন্ড মানে একটাই বন্ধন তৈরি হয় তাহলে সেটা সিগমা বন্ধন, কোথাও যদি একটাই বন্ধন তৈরি হয় সেটা সিগমা বন্ধন, আর কোথাও যদি সিঙ্গেল বন্ডের উপরে বন্ধন থাকে, সিঙ্গেল বন্ডের উপরে বন্ধন থাকে তাহলে সেই উপরের বন্ধনগুলো পাই বন্ধন। যেমন ধরো এই জায়গায় ট্রিক হিসেবে মাথায় রাখবা যে প্রথমে সিগমা বন্ধন, প্রথমে সিগমা তৈরি হয়, এভাবে মাথায় রাখবা, প্রথমে সিগমা তৈরি হয় একটি, মানে প্রথম বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, এর পরে সব পাই, এর পরের সব পাই বন্ধন। তাহলে প্রথম বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, এর পরে যতগুলো আছে সবাই হচ্ছে পাই বন্ধন। তাহলে দেখো এই জায়গাতে আমরা সিগমাকে এই সিগমা চিহ্নিত করলাম আর পাইকে পাই চিহ্নিত করলাম। তো প্রথম বন্ধন সিগমা বন্ধন, পরে সব পাই বন্ধন। ব্যাপারটা কি? ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা ট্রিক দেখার চেষ্টা করব। তো এখানে জাস্ট একটু ট্রিক আকারে লিখে নাও। ট্রিক্স কি হবে? ট্রিক্স হবে এখানে ধরো কার্বন বন্ড কার্বন আছে, তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। এখানে ধরো কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এখানে ধরো কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। এখানে ধরো কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন আছে। এখানে ধরো কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে। এই যে বন্ডগুলো আমরা নিলাম, এই বন্ডগুলোতে কে কি ধরনের বন্ড আমরা একটু দেখার চেষ্টা করব। কে কি ধরনের বন্ড এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে একটাই বন্ড আছে, তার মানে এখানে শুধু সিগমা বন্ধন আছে। এখানে আমাদের দুইটা বন্ড আছে, প্রথমটা সিগমা, পরেরটা পাই, তার মানে একটা সিগমা একটা পাই।
এখানে আমাদের তিনটা বন্ধন আছে, আমরা জানি তিনটা বন্ধন হলে প্রথম বন্ধনটা সিগমা বন্ধন এবং এক জায়গাতে একটাই সিগমা বন্ধন থাকবে। তাহলে প্রথমটা সিগমা, পরের যেই দুইটা, এই দুইটা কি পাই। এখানে দেখো তিনটা বন্ধন আছে, তিনটা বন্ধন থাকলে সিগমা এখানে একটাই থাকবে প্রথম বন্ধনটা, পরের দুইটা কি, পরের দুইটা পাই। এখানেও দেখো আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সো প্রথমটা আমাদের সিগমা, পরেরটা আমাদের কি বলতো পাই। তাহলে সিগমা এবং পায়ের ভিতরে আমাদের পার্থক্য কি, সিগমা হচ্ছে সবসময় প্রথম বন্ধনটা, প্রথম বন্ধনটা সিগমা হবে এবং এক জায়গায় একটাই সিগমা থাকবে। এখানে ট্রিক হিসেবে আরেকটা জিনিস লিখতে পারো, এক জায়গায় যে কয়টা বন্ধন আছে তার মধ্যে একটাই সিগমা বন্ধন থাকবে, এক জায়গায় একটাই সিগমা বন্ধন থাকবে। তো এক জায়গায় যখন আমরা দেখব সেখানে এক জায়গায় সিগমা বন্ধন আমাদের একটাই। তো এইটা হচ্ছে আমাদের বেসিক। তো এক জায়গায় যদি একটাই সিগমা বন্ধন থাকে তাহলে এখানে প্রথম যে বন্ধনগুলো আছে সবগুলা সিগমা বন্ধন। খেয়াল করে দেখো এখানে যতগুলা বন্ধন আছে সবগুলার একটাই সিগমা বন্ধন, বাকি এক্সট্রা হইলে সেটা পাইতে চলে গেছে, সেটা কিসে গেছে, পাইতে চলে গেছে। এখন আমরা সিগমা এবং পাই বন্ধন কাউন্টের সময় যদি এরকম একটা যৌগ দেখি CH3 CH2 CH2 বন্ড CHO, তোমাকে বললাম এখানে কয়টা সিগমা কয়টা পাই বন্ধন আছে, তুমি বলবা যে ভাই এই যে একটা দুইটা তিনটা সিগমা বন্ধন দেখা যাচ্ছে, তিনটা সিগমা বন্ধন আছে, কোনো পাই বন্ধন নাই। দেখো একটা যৌগ স্বাভাবিক যে অবস্থায় আছে এই অবস্থায় দেখে বলা যায় না যেখানে কয়টা সিগমা কয়টা পাই আছে, এটা স্বাভাবিক অবস্থায় দেখে বলা যাচ্ছে না। তাহলে স্বাভাবিক অবস্থায় দেখে যদি বলা না যায় তখন আমরা কি করব, এর স্ট্রাকচারটা আকারে দেখব। যেমন ধরো প্রথম যে কার্বন, এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন আছে, সাইডে আরেকটা কার্বন আছে, উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন, সাইডে আরেকটা কার্বন আছে, উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন, সাইডে একটা কার্বন আছে ডাবল বন্ড অক্সিজেন নিচে একটা হাইড্রোজেন। এই হচ্ছে আমার প্রপার স্ট্রাকচার। এই স্ট্রাকচারে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, খেয়াল করো একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, দেখো প্রত্যেকটা সিঙ্গেল বন্ড সব সিগমা বন্ধন। এখানে যেহেতু ডাবল বন্ড আছে একটা সিগমা একটা পাই, তাহলে এখানে যদি আমরা কাউন্ট করি টোটাল সিগমা কয়টা, আমরা কাউন্ট করে পাচ্ছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে টোটাল সিগমা বন্ধন আমরা কাউন্ট করে পাচ্ছি হচ্ছে 12টা। পাই বন্ধন কয়টা পাচ্ছি, পাই বন্ধন সিঙ্গেল একটা। আচ্ছা, এই যৌগের পর এখন আমরা নতুন যৌগ দেখব। যেমন ধরো নতুন যৌগ নিলাম CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড C, তারপরে হচ্ছে তোমার H বন্ড CHO বা COOH দিলাম, COOH দিলাম। এই যে যৌগটা আছে এই যৌগে কয়টা সিগমা কয়টা পাই আছে, এই যৌগে কয়টা সিগমা কয়টা পাই আছে, কিভাবে? ওকে, আচ্ছা আমাদের সিগন্যাল ছেড়ে দিয়েছিল রেকর্ডে, সো এখন ঠিক আছে। তাহলে এই যে যৌগটা আছে এই যৌগে যদি আমাদের সিগমা এবং পাই কাউন্ট করতে বলে, আমরা এখানে সিগমা এবং পাই কিভাবে কাউন্ট করব? এখানে সিগমা এবং পাই আমরা সরাসরি যদি এক্সপার্ট হয়ে যাই তখন কিন্তু আমাদের এক্সপার্ট হয়ে গেলে আর কাউন্ট করার জন্য আলাদা করে মার্কিং করার দরকার নেই বা স্ট্রাকচার দেখানোর দরকার নেই। বাট যেহেতু আমরা এক্সপার্ট না, সো আমরা কি করব, আমরা এখানে এটা ভেঙে লিখব। তো ভেঙে লিখলে কেমন দেখায় দেখো, প্রথমে এই কার্বনে আমাদের 3টা হাতে 3টা হাইড্রোজেন আছে, পাশে আরেকটা কার্বন নিচে একটা হাইড্রোজেন উপরে একটা হাইড্রোজেন, পাশে আরেকটা কার্বন নিচে হাইড্রোজেন ডাবল বন্ড, দেখো নিচে হাইড্রোজেন বন্ড সি, ডাবল বন্ড ও বন্ড এইচ। এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচার। তো স্ট্রাকচার ভাঙার পরে আমরা এটা পাচ্ছি। স্ট্রাকচার ভাঙার সময় আমাদের সবসময় দেখতে হবে কোথাও আমাদের 4টার কম হাত হয়নি তো কার্বনে, বা কোথাও 4টার বেশি হাত হয়ে যায়নি তো, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ভুল হয়ে গেলে কিন্তু হবে না। তো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এখন আমরা এখানে সিগমা এবং পাই কাউন্ট করব। দেখো 1 2 3টা, এখানে একটা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে দেখো সিগমা এবং পাই আছে, তো একটা সিগমা একটা পাই, তাহলে সিগমা আসলো 9টা, এখানে একটা 10টা, এখানে একটা 11টা, এখানে দেখো সিগমা পাই আছে 12টা সিগমা, এখানে একটা পাই 13টা সিগমা 14টা সিগমা, টোটাল মিলে কাউন্ট করে এখানে তুমি সিগমা পাচ্ছ 14টা আর টোটাল পাই পাইছো দেখো এখানে একটা আর এই যে এখানে একটা 2টা পাই।
ঠিক আছে, এখন তুমি সরাসরি এখান থেকে কিভাবে কাউন্ট করতে পারতা, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে 3টা হাইড্রোজেন আছে, 3টা সিঙ্গেল বন্ড, তাহলে 3 আর এক 4 আর 2 6 আর এক 7 আর এক 8 8, এখানে একটা 9, এখানে একটা পাই আছে 9 গেল 10 11, এখানে কার্বনের সাথে অক্সিজেন একটা সিগমা আছে, এখানে একটা আছে 12 13 14, 14টা পাচ্ছি টোটাল আমি, এর মাঝখানে একটা আর এর মাঝখানে একটা, 14টা, আর টোটাল মিলে পাই পাচ্ছি হচ্ছে 2টা। তো এইটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, এইটা ভেঙে নিবা, বাকিগুলা কিন্তু ইজিলি পারা যাবে, ওইটা ভেঙে নিবা, বাকিগুলো ইজিলি পারা যাবে। সো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা সিগমা কোনটা পাই। আশা করি এই পর্যন্ত আমাদের একদম 100% ক্লিয়ার হয়েছে, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? ওকে, তো এখন আমরা ধরো সিগমা এবং পাই বন্ধনের ক্ষেত্রে আমাদের আরেকটা কোশ্চেন বলছে যে বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান, বেনজিনের ক্ষেত্রে কয়টি পাই বন্ধন বিদ্যমান, এই প্রশ্নটা কয়েকবার আসছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। সো এই টাইপের প্রশ্ন যদি দেয় আমি কিভাবে করব, বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান কিভাবে করব। সো প্রথমে আমরা বেনজিনটা আঁকবো, তাহলে বেনজিন নর্মাল বেনজিন আঁকলে কিন্তু হবে না, বেনজিনে নর্মালি আমরা গোল চিহ্ন দিই, বাট আমাদের এখানে কনজুগেশন থাকে। কনজুগেশন কি, একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, তাহলে ডাবল হলে এটা সিঙ্গেল, এটা আবার ডাবল, এটা সিঙ্গেল, এটা আবার ডাবল। এবার দেখো এই হাতে একটা হাইড্রোজেন আছে, 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 এই হাতে একটা হাইড্রোজেন আছে। তুমি বললা ভাইয়া এখানে হাইড্রোজেন কেন আছে, এগুলাতে তো হাইড্রোজেন থাকার কথা না। দেখো তুমি হাইড্রোজেন এতদিন দেখো নাই, বেনজিনে উজ্জ রাখা হয়, বাট চারটায় চারটা আছে কেন, কারণ এই কর্নারে একটা কার্বন আছে, এই কার্বনে যদি চারটা হাত ফিল আপ করতে হয়, এদিকে একটা হাত, এদিকে একটা 2টা, এদিকে একটা 3টা, এদিকে একটা 4টা, এই কর্নারে একটা কার্বন আছে, চারটা ফিল আপ করো, 1 2 3 4, কর্নারে কার্বন আছে 1 2 3 4, তো এইভাবে প্রত্যেকটা কোণায় চারটা করে হাত তোমাকে বানাইতে হবে। এখন তুমি যদি এখানে পাই দেখো, দেখো এই জায়গায় এটা ডাবল বন্ড, তো এটা একটা পাই, এটা ডাবল বন্ড, এটা একটা পাই, এটা ডাবল বন্ড, এটা একটা পাই, এই 3টা পাই চলে গেল, বাকি সবাই তো সিগমা। তাহলে এখন সিগমা কাউন্ট করি, এই জায়গা থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো টোটাল মিলে কাউন্ট করলে আমি এখানে সিগমা পাচ্ছি হচ্ছে 12টা আর পাই পাচ্ছি হচ্ছে মাত্র 3টা। তো এই জায়গায় বেনজিনের ক্ষেত্রে আমাদের সিগমা এবং পাই যদি কাউন্ট করতে বলে আমরা 12টা সিগমা এবং 3টা পাই পাই। তো সিগমা যদি বলে তাহলে 12টা, বাট এখানে আমাদের বলছে কি পাই বন্ধন কয়টা, তাহলে পাই বন্ধন তো 3টা আসবে, এটা আমরা দেখাইতে পারবো না, এটা দেখাইলে ভুল হয়ে যাবে। আমাদের খেয়াল করতে হবে যে আমাদের চাইছেটা কি, যেহেতু আমাদের পাই চাইছে তাহলে আমরা এখানে 3টা পাচ্ছি। ওকে, সো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন সবসময় যে এটা চাইবে বা এমন হবে তা কিন্তু না, আমাদের এইরকম যৌগ দিয়ে দিতে পারে, যেমন ধরো এই যৌগটার কথা চিন্তা করো, এই যৌগটার কথা চিন্তা করো, এই যৌগটা, এই যৌগের ক্ষেত্রে কয়টা সিগমা কয়টা পাই আছে, কেমনে কাউন্ট করবা, তো এরকম একটা যদি র্যান্ডম যৌগ দিয়ে দেয় তখন আমার এটার স্ট্রাকচার ভেঙে দেখতে হবে। স্ট্রাকচার ভাঙবো কেমনে, ওই যে আগের মতো স্ট্রাকচার আগে ভাঙো, বেনজিনের তোমার হচ্ছে যে হেক্সা যে শেপ সেটা আগে আঁকাইলা, এরপর একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড দিলা, দেওয়ার পর এবার ওই সি ডাবল এইচ আছে দেখো, তাহলে সি দিলা, এক হাতে ডাবল বন্ড ও আরেক হাতে ও বন্ড এইচ, এটা দেয়া আছে। আর ওখানে দেখো নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন দেয়া আছে, আরেকটা অক্সিজেন এই নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করছে, এইভাবে আছে। ওকে, তো এইভাবে যদি থাকে এখন আমি এখানে পাই বন্ধন এবং সিগমা বন্ধন কাউন্ট করব। পাই কাউন্ট করি আগে, দেখো একটা পাই, 2টা পাই, 3টা পাই, এখানে একটা পাই আছে, আচ্ছা এগুলো তো পাই, এগুলো আমি সিগমা আঁকাচ্ছি কেন, দেখো একটা পাই, 2টা পাই, 3টা পাই, 3টা পাই হলো, এখানে একটা পাই গেল, 4টা পাই, এখানে একটা পাই গেল, 5টা পাই। সো টোটাল মিলে আমরা পাই পেলাম হচ্ছে 5টা। এবার আমরা সিগমা যদি দেখি, সিগমা আমাদের কাউন্ট করতে হবে এক কর্নার থেকে। তো সিগমা কাউন্ট করার জন্য আমাদের এই যে বাকি কর্নারগুলোতে হাইড্রোজেন বসাতে হবে, তাই না? উইদাউট হাইড্রোজেন বসায় আমরা তো মিলাইতে পারবো না, তা হাইড্রোজেন বসাতে হবে। তাহলে হাইড্রোজেন যদি বসাই, দেখো সিগমা কয়টা পাচ্ছি, যে কোনো একটা কোণা থেকে গোনা শুরু করো, তাহলে এই জায়গাতে একটা সিগমা, এখানে একটা 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, এখানে একটা 7টা, এখানে একটা 8টা, এই জায়গায় খেয়াল করো এই জায়গায় একটা সিঙ্গেল বন্ড আছে 9টা, এখানে একটা 10টা, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় একটা আছে 11টা, 11টা আমরা পাইলাম। এবার এখনো তো সিগমা বন্ড আমাদের অভাব নাই,
এই জায়গায় একটা আছে 12টা, এখানে একটা 13টা, এখানে একটা 14টা, এখানে একটা 15, এই জায়গায় একটা 16। আচ্ছা এইটা তো এখনো কাউন্ট করি নাই, এই একটা 17। তাহলে আমাদের ঘুরে ফিরে টোটালটা স্ট্রাকচার আঁকায় দেখতে হবে যে কয়টা আমি পাই। সো এইভাবে আমরা সিগমা এবং পাই কাউন্ট করব। তাহলে বুঝতে পারলাম আমাদের ট্রিকটা কি, ট্রিকটা এটা। সো এই জায়গাতে আমরা সিগমা এবং পাইয়ের ক্ষেত্রে কাউন্টিংটা এভাবে করে ফেলতে পারবো। অনেক ক্ষেত্রে আমাদের জৈব যৌগের হাইব্রিডাইজেশন চাই, জৈব যৌগে সিগমা এবং পাই কাউন্ট করতে বলে, পাশাপাশি হাইব্রিডাইজেশনও জিজ্ঞেস করতে বলে। তো হাইব্রিডাইজেশন পার্টে আমরা হাইব্রিডাইজেশন দেখব। এখানে কিন্তু আমরা জৈব যৌগের যত ধরনের যৌগ আছে সেখানে সিগমা এবং পাই কাউন্ট করতে বলে আমরা সেটা করে দেখাইছি। বুঝতে পারছো তো? আশা করি এই পর্যন্ত আমাদের একদম 100% ক্লিয়ার আছে। আচ্ছা ওকে, পরে আমরা এখন যৌগে বন্ধন শনাক্তকরণ এই টপিকটা দেখার চেষ্টা করব। যৌগে বন্ধন শনাক্তকরণ মানে একটা যৌগে কয় ধরনের বন্ধন আছে। তো কয় ধরনের বন্ধন আছে এটা জানার আগে আমাদের জানতে হবে বন্ধন আসলে হয় কয় ধরনের, বন্ধন আসলে হয় কয় ধরনের। সেটা না জানলে আমরা কয় ধরনের বন্ধন আছে সেটা তো জানতে পারবো না। তো আমরা এখন কয় ধরনের বন্ধন হয় সেটা আগে আমরা দেখব। নাম্বার 1 আমাদের আয়নিক বন্ধন হয়, আয়নিক বন্ধন। তো আমরা আয়নিক বন্ধন সম্পর্কে সবাই জানি। আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধন তৈরি হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলি। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের যে বন্ধন, একটা প্লাস একটা মাইনাস, এটা হচ্ছে আয়নিক বন্ধন, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়েছে, একটা ইলেকট্রন ছাড়ছে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তারপরে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কারা? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনগুলো তৈরি হয় সেগুলোকে আমরা সমযোজী বন্ধন বলি। যেমন ধরো ক্লোরিন গ্যাস, এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে ক্লোরিন বন্ড ক্লোরিন, এখানে দুইটা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ধন তৈরি করছে। যেমন ধরো হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেনের মাঝখানে অক্সিজেনের মাঝখানে এখানে যে বন্ধনগুলো তৈরি হয়েছে এরা সবাই কি বলতো তোমার হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা সমযোজী বন্ধন গেল। এবার আয়নিক সমযোজীর পর এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধন হচ্ছে সন্নিবেশ, সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। এবার বলবা ভাই এই জিনিসটা আবার কি? দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন এক প্রকার সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এক প্রকার সমযোজী বন্ধন। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো ধরো কিভাবে উদাহরণ দিব, ধরো এখানে আমাদের কাছে একটা অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়াটা আছে, এই অ্যামোনিয়ার এই উপরে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন সে BF3 এর ফাঁকা অরবিটালে দিয়ে দিল, BF3 এর ফাঁকা অরবিটালে দিয়ে দিল। তো এখানে যেই বন্ধনটা তৈরি হয়েছে এই তীর চিহ্নের মাধ্যমে যেই বন্ধনটা তৈরি হয়েছে এইটাকে বলে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, বা সরাসরি এটাকে সন্নিবেশ বন্ধন বলেও ডাকে, সরাসরি এটাকে সন্নিবেশ বন্ধন বলেও ডাকে। তো আমরা এটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলতে পারবো অথবা সন্নিবেশ বন্ধনও বলতে পারবো, যে কোনো একটা আমাদের বললেই হয়েছে, সমস্যা নেই। সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন এই জায়গাতে ঘটনা আসলে কি ঘটছে? ঘটনা ঘটছে এরকম, ধরো এইটা হচ্ছে তুমি, চিন্তা করো এইটা হচ্ছে তুমি, হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার রুমমেট। তো তুমি এবং তোমার রুমমেট তোমরা দুইজন এক রুমে থাকো, এক রুমে থাকো। এবার তোমাদের হঠাৎ করে, তোমাদের যেহেতু অ্যাটাচ রুম, একসাথেই থাকে, অ্যাটাচ বাথরুম সহ রুম, তো তোমাদের হঠাৎ করে রুমের ভিতরে একটা ধরো হ্যান্ড ওয়াশের প্রয়োজন বা টয়লেটের একটা সাবানের প্রয়োজন। তো সাবানটার দাম বা হ্যান্ড ওয়াশটার দাম ধরো 100 টাকা। এখন তোমরা কেমনে কিনবা বলো তো? একজন কিনে আনবা? একজন তো কিনে আনবা না। তোমরা বলবা যেহেতু আমরা দুজনই ব্যবহার করব, আচ্ছা আমি 50 টাকা দিই, তুই 50 টাকা দে, দুজন মিলে 100 টাকা হোক এবং আমরা একটা হ্যান্ড ওয়াশ কিনে আনি, একটা হ্যান্ড ওয়াশ কিনে আনি। এখন বলো তো এই হ্যান্ড ওয়াশ যেটা কিনছো এটা ব্যবহার করার সময় তুমি কি একা ব্যবহার করবা? অবশ্যই না, দুজনই ব্যবহার করবা, তুমিও ব্যবহার করবা, তোমার রুমমেটও ব্যবহার করবে। এবার ধরো প্রথমবার কেনার পরে এটা ফুরাই গেছে, ফুরাই যাওয়ার পর নেক্সট মাসে আবারও হ্যান্ড ওয়াশ প্রয়োজন। এখন হ্যান্ড ওয়াশ কিনতে যে তোমার কাছে টাকা নাই, তোমার কাছে টাকা নাই, তো তোমার রুমমেট বলতেছে ঠিক আছে তোর কাছে টাকা থাকা লাগবে না, টোটাল 100 টাকা আমিই দিয়ে দিচ্ছি, টোটাল 100 টাকা আমিই দিয়ে দিচ্ছি, হ্যান্ড ওয়াশটা কিনে আন। তো টোটাল 100 টাকা দিয়ে আবারও আমরা হ্যান্ড ওয়াশ কিনছি। এখন এই হ্যান্ড ওয়াশটা কি তোমার রুমমেট একা ব্যবহার করবে? সামাজিকতার খাতিরে কি করবা, তুমিও ব্যবহার করবা, তোমার রুমমেটও ব্যবহার করবে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে দুজনই ব্যবহার করা মানে আমরা একটা জিনিস দুজনই শেয়ার করছি।
দুজনই ব্যবহার করা মানে আমরা একটা জিনিস দুজনই শেয়ার করছি, কিন্তু ওই জিনিসটা তৈরি করার সময় কন্ট্রিবিউশন একজনের, ওই জিনিসটা তৈরি করার সময় কন্ট্রিবিউশন একজনের, কন্ট্রিবিউশন কার? একজনের। তো এই জায়গায় সন্নিবেশ সমযোজী বন্ধন এমন এক ধরনের বন্ধন যেখানে বন্ধনে যেই ইলেকট্রন জোড় থাকে, একটা বন্ধনে তো এক জোড়া ইলেকট্রন থাকে, ইলেকট্রন জোড় একজন দেয়, শুধুমাত্র অ্যামোনিয়া দিছে, BF3 এর কোনো ইলেকট্রন নাই, বাট শেয়ার করার সময় দুজনেই শেয়ার করছে, অ্যামোনিয়াও শেয়ার করে আছে, BF3ও শেয়ার করে আছে। তো মাথায় রাখতে হবে যে যেই বন্ধনে ইলেকট্রন জোড় একজন দিবে কিন্তু শেয়ার করার সময় দুজনেই শেয়ার করবে, তাকে আমরা সমযোজী বন্ধন বলবো, কিন্তু এটার একটা স্পেসিফিক নাম আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের বেসিক কনসেপ্ট। তাহলে যেখানে যেখানে আমরা পাবো এটা, সেটাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সন্নিবেশ সমযোজী বন্ধনে এখানে আমরা যেই অ্যামোনিয়াটা ব্যবহার করছি, যে মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারে, একে বলা হয় হচ্ছে লিগ্যান্ড। সো যেই যৌগগুলা এরকম মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারবে, বন্ধন গঠনের সময় মুক্ত জোড় ইলেকট্রন যারা দিতে পারবে তারা হচ্ছে সবাই লিগ্যান্ড। তো এখন লিগ্যান্ডের যদি উদাহরণ দেখি, কারা কারা লিগ্যান্ড হিসেবে কাজ করবে? পানি, পানিতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকায়, দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এ লিগ্যান্ড হিসেবে কাজ করবে। অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এ লিগ্যান্ড হিসেবে কাজ করবে। PH3 এইটাতে মুক্ত জোড় ইলেকট্রন থাকায়, এটা মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এও লিগ্যান্ড হিসেবে কাজ করবে। সায়ানাইড মাইনাস আয়ন মুক্ত জোড় ইলেকট্রন থাকায় লিগ্যান্ড হিসেবে কাজ করবে। ক্লোরিন মাইনাস আয়ন, ব্রোমিন মাইনাস আয়ন, এগুলাতে মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এরা সবাই লিগ্যান্ড হিসেবে কাজ করবে। কার্বন মনোঅক্সাইড এই যৌগটা, এটাতেও মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এ লিগ্যান্ড হিসেবে কাজ করবে। তো এখানে আমরা যেই কয়টাকে দেখলাম, এখানে সবার কাছে মুক্ত জোড় ইলেকট্রন থাকায় এরা সবাই লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে। এরা সবাই কি? এরা সবাই আলাদা আলাদা লিগ্যান্ড। তাহলে আমরা লিগ্যান্ডের বেসিক কনসেপ্ট বুঝলাম এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের বেসিক কনসেপ্ট বুঝলাম। এখন থেকে আমরা সন্নিবেশ সমযোজী বলবো না, আমরা শুধু সন্নিবেশ বন্ধন বলবো, ঠিক আছে? সামনের ক্লাসে যেখানে যেখানে আসবে এই জিনিসটা আমরা শুধু সন্নিবেশ বন্ধন বলে ডাকবো। আচ্ছা, এছাড়া আমাদের আরেকটা বন্ধনের কনসেপ্ট আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড, তো হাইড্রোজেন বন্ড নিয়ে আমরা ডিটেলস পড়াশোনা করব, বাট এখন যদি আমি বেসিকটা বলি, হাইড্রোজেন বন্ড হচ্ছে কোথাও যদি হাইড্রোজেন এবং ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এই কয়টা মৌল থাকে, এদের মাঝখানে যে বন্ধন গঠন হয়, তারা বন্ধন গঠন করে হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড এক ধরনের বিশেষ ধরনের বন্ড। এই বন্ডের শর্ত হচ্ছে হাইড্রোজেন থাকতে হবে, আর ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এই তিনটার ভিতর যে কোনো একটা জিনিস থাকতে হবে, তাহলে এরা যেই বন্ধন গঠন করে তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ড। আচ্ছা, ক্লিয়ার হয়েছে জিনিসটা? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা চলো যৌগে বন্ধন শনাক্তকরণ করি। আমি তোমাকে বললাম যে তোমার কাছে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা যৌগ আছে, এই যৌগে কয় ধরনের বন্ধন আছে, এই যৌগে কয় ধরনের বন্ধন আছে, তো তোমাকে শনাক্তকরণ করতে হবে। কেমনে করবা? প্রথমেই দেখবা এটাকে প্লাস মাইনাসে ভাঙা যায় কিনা। তো এটাকে ভাঙো, ভাঙলে দেখো অ্যামোনিয়াম প্লাস আয়ন পাওয়া যায় আর ক্লোরিন মাইনাস আয়ন পাওয়া যায়। সো অ্যামোনিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, এখানে ভাঙার ফলে আমি যেই বন্ধনটা পাইলাম একে আমরা বলতেছি হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমরা এখানে প্রথমেই যে বন্ধনটা পাইলাম এটা কি? এটা হচ্ছে আয়নিক বন্ধন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এখন এই অংশটা আর এই অংশটা মিলে আমরা আয়নিক পাইলাম। এখন এইটার আর তো কিছু করার নেই, বাট এইটাকে আরো ভাঙা যায়। তো আমরা এখন শুধুমাত্র অ্যামোনিয়াম প্লাস আয়ন যেটা আছে এইটার দিকে যদি তাকাই, এর বেসিক স্ট্রাকচারে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে হাইড্রোজেন, আরেক হাতে হাইড্রোজেন আছে সন্নিবেশ বন্ধনে, এটা না সমযোজী বন্ধনে, সরি। আর এখানে দেখো উপরে যে এক জোড়া ইলেকট্রন আছে, এই নাইট্রোজেনের উপরে এক জোড়া ইলেকট্রন সে হাইড্রোজেন প্লাস আয়নকে দিয়ে দেয়। এই মিলে আমার একটা নাইট্রোজেনের চারপাশে চারটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের প্লাস আয়ন আছে, এই জন্য অ্যামোনিয়াম প্লাস আয়ন তৈরি হলো। তো এখানে আমরা যদি কি কি ধরনের বন্ধন আছে খেয়াল করার চেষ্টা করি, এইটা এটা এটা এগুলা সবই সমযোজী বন্ধন, এগুলা সবই কি? সমযোজী বন্ধন। আর এই উপরে যেটা আছে এইটা হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন। তাহলে সমযোজী এবং সন্নিবেশ কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তাহলে এখন আমরা এখানে আয়নিক পাইলাম, সমযোজী পাইলাম, সন্নিবেশ পাইলাম। তাহলে মোট বন্ধন কয় ধরনের? মোট 3 ধরনের বন্ধন পাইলাম। মোট এখানে আমরা 3 ধরনের বন্ধন পাইলাম। তাহলে এখানে টোটাল কয় ধরনের বন্ধন আছে? উত্তর হচ্ছে 3। ক্লিয়ার না এটা? ওকে, এই পর্যন্ত ভাইয়া আপুরা তোমাদের সবার ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? এখন আসো আমরা আরো একটা যৌগ দেখব। অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লিয়ার হইলো। এখন যদি আমি তোমাকে অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গায়
PH4Cl বলি, PH4Cl এই যৌগে কয় ধরনের বন্ধন আছে বলতে পারবা? সেম, 3 ধরনের বন্ধন। কয় ধরনের বন্ধন? 3 ধরনের বন্ধন। অ্যামোনিয়াম ক্লোরাইড আর PH4 ক্লোরাইড এটাতে একই রকম ভাঙে। কি রকম? প্রথমে PH4+ এবং ক্লোরিন মাইনাস আয়নিক বন্ধন, পরে এই যে PH4 যে অংশটা আছে PH4+, এটাকে যদি ভাঙো, ফসফরাসের এই সাইডে হাইড্রোজেন, এই সাইডে হাইড্রোজেন, এই সাইডে হাইড্রোজেন, ফসফরাসের উপরে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এই মুক্ত জোড় ইলেকট্রন সে কাকে দিবে? হাইড্রোজেন প্লাস আয়নকে দিবে। তাহলে এখানে আমরা টোটাল মিলে 3 ধরনের বন্ধন পাচ্ছি। কয় ধরনের বন্ধন পাচ্ছি? 3 ধরনের বন্ধন পাচ্ছি। কখনো কখনো শুধুমাত্র জিজ্ঞেস করবে যে PH4+ এইটা বা অ্যামোনিয়াম প্লাস এইটা, এখানে কয় ধরনের বন্ধন আছে। তো এখানে আমাদের শুধু জিজ্ঞেস করবে যে এই দুইটাতে কয় ধরনের বন্ধন আছে। তাহলে এই দুইটাতে কয় ধরনের বন্ধন আছে আমরা একটু আগেই দেখে আসছি। অ্যামোনিয়াতে নাইট্রোজেন, এই সাইডে একটা হাইড্রোজেন, এই সাইডে একটা হাইড্রোজেন, এই সাইডে একটা হাইড্রোজেন, তিনটা সমযোজী। আর উপরে যে একজোড়া মুক্ত জোড়, এটা কাকে দিবে? হাইড্রোজেন প্লাস আয়নকে দিবে। তাহলে এটা কি? এটা হচ্ছে সন্নিবেশ। তাহলে সমযোজী আর সন্নিবেশ, তাহলে এখানে 2 ধরনের বন্ধন আছে। কয় ধরনের? এখানে আছে আমাদের 2 ধরনের। বুঝতে পারছি? ওকে, এই জিনিসটা যদি বুঝতে পারি, এখন আমাদের এক্সট্রা পেজ নেওয়া লাগবে, নিয়ে আরো সলভ করা লাগবে। এই পর্যন্ত সলভ করে তো আমাদের হবে না, আরো আমাদের এক্সট্রা অনেক কিছু দেখা লাগবে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি সোডিয়াম সালফেট, নাম শুনছো না? সোডিয়াম সালফেট, এই জায়গাতে কয় ধরনের বন্ধন আছে? এইটাতে কয় ধরনের বন্ধন আছে? কেমনে করবা? সোডিয়াম সালফেটকে ভাঙলে 2 সোডিয়াম প্লাস প্লাস SO4 2 মাইনাসে পরিণত হয়। সোডিয়াম সালফেটকে ভাঙলে 2 সোডিয়াম প্লাস এবং SO4 2 মাইনাসে পরিণত হয়। এখানে এটা প্লাস মাইনাসের কারণে যে বন্ধনটা ছিল, এটাকে আমরা বলতেছি হচ্ছে আয়নিক বন্ধন। কি বলতেছি? আয়নিক বন্ধন। তাহলে আমরা আয়নিক বন্ধন প্রথমে বুঝলাম। এখন এইটাকে তো আর ভাঙা যায় না, কিন্তু এটাকে ভাঙা যায়। তো এই যে সালফেট 2 মাইনাস আয়ন, এটাকে এখন আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? দেখো, এই সালফারের উপরে ডাবল বন্ড অক্সিজেন, নিচে ডাবল বন্ড অক্সিজেন আছে। তো সালফারের 4 হাত পূরণ হয়ে গেছে। এখন বলবা ভাই কেমনে বুঝলাম 4 হাত পূরণ হয়ে গেছে? দেখো এখানে অক্সিজেন আছে আমাদের 4টা, বাট আমরা দিছি কয়টা? 2টা। সালফারের যদি সালফারে যদি ইলেকট্রন বিন্যাস করো, সালফারের টোটাল ইলেকট্রন 16টা। প্রথমে যায় 2টা, তারপরে যায় 8টা, 10টা, লাস্টের অরবিটালে থাকে 6টা, 16টা। তাহলে এখন এই 6টা ইলেকট্রনকে আমাদের ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখো উপরে 2টা বন্ধন করতে 2টা ইলেকট্রন ব্যবহার করছি, 2টা বন্ধন করতে 2টা ইলেকট্রন ব্যবহার করছি, টোটাল ইলেকট্রন ব্যবহার করছি মাত্র 4টা। তাহলে এখন এই সাইডে অক্সিজেন মাইনাস, এই সাইডে অক্সিজেন মাইনাস, আরো 2টা গঠন হবে। অক্সিজেন মাইনাস আরো 2টা গঠন হবে। তো এই জায়গাতে অক্সিজেন মাইনাস যদি গঠন হয়, তাহলে এই জায়গাতে আমরা কয় ধরনের বন্ধন পাবো? এই সোডিয়াম সালফেটে আমরা কয় ধরনের বন্ধন পাবো, এটা হচ্ছে দেখার বিষয়। এখন এই জায়গাতে এই যে অক্সিজেন মাইনাস এগুলো আসলে কি বলো তো? এগুলো আসলে কি? এই অক্সিজেন মাইনাস বা অক্সিজেন 2 মাইনাস, এটা আসলে কি হইলো? SO4 2 মাইনাস করছি না? SO4 2 মাইনাস করছি, এটা আসলে কি হইলো? তো এই জায়গাতে আমরা যদি ভালো করে খেয়াল করার ট্রাই করি, এখানে আমাদের এই 2 মাইনাসগুলা সবই সন্নিবেশ সমযোজী বন্ধন। সবই কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সন্নিবেশ সমযোজী বন্ধন কিভাবে? এই সালফারের অষ্টক ফিল হয় নাই, অষ্টক সম্প্রসারণ হয়েছে এই জায়গায়। সোডিয়াম সালফেট আয়নিক সমযোজী, সন্নিবেশ সমযোজী। হ্যাঁ, তো এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এই দুইটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। সোডিয়াম সালফেটের এই দুইটা, এইটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, আর এখানে আসছে হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তো সন্নিবেশ এবং সমযোজী এগুলা মিলে আমরা এই জায়গাতে টোটাল কয় ধরনের বন্ধন পাইলাম? 3 ধরনের বন্ধন পাইলাম। টোটাল মিলে কয় ধরনের পাইলাম? 3 ধরনের। তো বুঝতে পারছি কিনা এখানে আমরা কি কি পাইলাম? 3 ধরনের বন্ধন পাইলাম। এখন যদি আমরা অন্য একটা যৌগ নিই, যেমন ধরো K4FeCN6, এই যৌগটা নিই এবং বলি এই যৌগে টোটাল কয় ধরনের বন্ধন আছে। এটা কিন্তু একটা জটিল যৌগ। তো এই জটিল যৌগে কয় ধরনের বন্ধন আছে এটা আমাদের বের করা লাগবে। এই জটিল যৌগের ক্ষেত্রে দেখো, আয়রন হচ্ছে আমাদের সেন্ট্রাল বা কেন্দ্রীয় পরমাণু। আয়রন কি আমাদের সেন্ট্রাল বা কেন্দ্রীয় পরমাণু। বাইরে K4 আছে না? K4 আসলে কিভাবে তৈরি হয় দেখো, 4টা পটাশিয়াম প্লাস, এর সাথে
FeCN6 এইটা তৈরি হয় হচ্ছে 4 তাহলে এখানে ভালো করে খেয়াল করলে দেখবা বাইরেরটা প্লাস আয়ন, এটা মাইনাস আয়ন, তো প্লাস মাইনাস মিলে এই জায়গাতে প্রথম যেই বন্ধনটা তৈরি হয় এটা হচ্ছে আয়নিক বন্ধন। প্রথম যে বন্ধনটা তৈরি হয় এটা কি আয়নিক বন্ধন। এবার এই জায়গায় ভালো করে খেয়াল করো, সায়ানাইড আছে, সায়ানাইডে কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন আছে না, কার্বনের এই সাইডে একটা হাত আছে, এখানে যেই বন্ধন তৈরি হয় এটা হচ্ছে কি সমযোজী বন্ধন। কি বন্ধন তৈরি হয়? সমযোজী বন্ধন। এবার এই সায়ানাইডের কাছে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সায়ানাইডের কাছে মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই মুক্ত জোড় ইলেকট্রন সে কাকে দিচ্ছে? এই যে আয়রনকে দিচ্ছে, আয়রনের ডি অরবিটালে দিচ্ছে। সো ডি অরবিটালে দিলে এই সায়ানাইড লিগ্যান্ড হিসেবে কাজ করছে, এই লিগ্যান্ড আয়রনকে যেটা দিচ্ছে এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। এখানে এটা কি আসছে? সন্নিবেশ বন্ধন। তাহলে এই জায়গাতেও আমরা টোটাল কয় ধরনের বন্ধন পাচ্ছি? আয়নিক, আয়নিক, সন্নিবেশ এবং তোমার হচ্ছে যে সমযোজী। তো এখানে এইটা আসলে স্ট্রাকচারটা কেমন হয়? একটা সোডিয়াম থাকে, একটা আয়রন থাকে এখানে, এই আয়রনের দেখো এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, উপরে একটা, নিচে একটা, টোটাল 6 হাতে 6টা সায়ানাইড দেয়। টোটাল 6 হাতে 6টা সায়ানাইড দেয় এবং এই 6টাই হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। 6টাই কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। লাস্ট বন্ধন সম্পর্কে আরেকটা জিনিস পড়বো যেটা ইম্পর্টেন্ট, যে কয়টা দেখাইছি এর ভিতর থেকেই কোশ্চেন আসে। লাস্ট আরেকটা জিনিস পড়বো, এটা ইম্পর্টেন্ট। সেটা কি? আমাদের ব্লু ভিট্রিয়াল বা সবুজ ভিট্রিয়াল, কপার সালফেট ইন্টু 5 অণু পানি। ব্লু ভিট্রিয়াল বা সবুজ ভিট্রিয়াল, এইটা খুব গুরুত্বপূর্ণ একটি সংকেত। এখানে কয় ধরনের বন্ধন আছে সেটা আমাদের জিজ্ঞেস করে। তো এখানে 5 অণু পানি আছে, এখানে আমরা করছি, এই জায়গাতে আমি সালফিউরিক অ্যাসিড দিছি, এটা সালফিউরিক অ্যাসিড না, 5 অণু আমাদের হচ্ছে পানি হবে। তো কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি যৌগ, এটা আমাদের পরীক্ষায় আসে। এইটা আমরা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করো, এখানে আমাদের প্রথমে দেখতে হবে কপার সালফেট। প্রথমে কি দেখতে হবে? কপার সালফেট। তো আমরা যদি কপার সালফেটের দিকে তাকাই, এই কপার 2 প্লাস প্লাস সালফেট, সালফেট সালফেট SO4 2 মাইনাস এই আকারে আছে। কপার 2 প্লাস সালফেট SO4 2 মাইনাস এই আকারে আছে। সো কপার 2 প্লাস সালফেট SO4 2 মাইনাস এই আকারে থাকলে এটা আসলে কি ধরনের বন্ধন দেয়? এটা আসলে আয়নিক বন্ধন দেয়। তো এখন এই আয়নিক বন্ধন কপার সালফেট এটা তো বুঝলাম, এর ভিতরে এই সালফেট 2 মাইনাসের ভিতরে আমরা জানি যেখানে আমাদের সন্নিবেশও আছে, একটু আগে আমরা দেখে আসছি, সন্নিবেশও আছে আবার সমযোজীও আছে, সন্নিবেশও আছে আবার সমযোজীও আছে। তাহলে এখানে আমরা এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছি। তাহলে কপার সালফেটের ভিতর আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী তিনটাই পাচ্ছি। বাট আমরা কপার সালফেট ইন্টু 5 অণু পানি, মানে কপার সালফেটকে যখন আমরা পানি দিয়ে হাইড্রেশন করছি তখন এর বেসিক স্ট্রাকচারটা কেমন সেটা কি জানি? উত্তর হচ্ছে না, আমরা সেটা জানি না। এখানে ভালো করে খেয়াল করো, কপার সালফেটে যে কপার আছে, এই কপারে ডি অরবিটাল ফাঁকা আছে, এই কপারে কি? ডি অরবিটাল ফাঁকা আছে। সো কপারে যদি ডি অরবিটাল ফাঁকা থাকে, এই কপারের ডি অরবিটালে দেখো আমি যা যা শেখাচ্ছি সব কিন্তু আসবে। সো প্রত্যেকটা জিনিস মুখস্থ করো, হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে নিজের মাথার ভিতরে ঢুকাই ফেলো। সো এই কপারের ডি অরবিটালে সে 4টা পানিকে লিগ্যান্ড হিসেবে গ্রহণ করতে পারে। 4টা পানিকে লিগ্যান্ড হিসেবে গ্রহণ করছে। এখানে একটা পানি, এখানে একটা পানি, এই বরাবর আরেকটা পানি, এই বরাবর আরেকটা পানি। সো 4টা পানিকে লিগ্যান্ড হিসেবে গ্রহণ করছে। এই যে 4টা পানিকে সে লিগ্যান্ড হিসেবে গ্রহণ করলো, 4টা পানিকে লিগ্যান্ড হিসেবে গ্রহণ করলো, দেখো এই টোটাল কপার সালফেটের 4টা পানিকে লিগ্যান্ড হিসেবে গ্রহণ করলো। এখন এই সাইডে আরেকটা পানির দিকে চিন্তা করি আমরা, এই সাইডে আরেকটা পানির দিকে চিন্তা করি। এই সাইডে আরেকটা পানিতে এই অক্সিজেনের সাথে খেয়াল করো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। মজার ব্যাপার হচ্ছে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন বন্ধন গঠন করে। কি বন্ড? হাইড্রোজেন বন্ড গঠন করে। আবার এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন এখানে হাইড্রোজেন বন্ড গঠন করে। ঠিক আছে? তো পানি তো চলে গেল। এখন আমাদের কাছে সালফেট আছে না? সালফেট ছিল না? সালফেটের ক্ষেত্রে ভালো করে যদি খেয়াল করে দেখো, এই সালফেটের ভিতরে যে অক্সিজেন মাইনাস ছিল, আচ্ছা এখানে একটু উল্টা হয়েছে, দেখাই, একটু উল্টা হয়েছে। কি উল্টা হয়েছে? আমি এই টোটাল এই অংশটা গিজিমিজি হয়ে গেছে, একটু গিজিমিজি লাগতেছে, গিজিমিজিটা সুন্দর করি। তো এখানে
পানি যেটা দেখতেছি, এই পানি নিলাম, পানির এদিকে একটা হাইড্রোজেন গেছে, এদিকে একটা হাইড্রোজেন গেছে। এই পানির এখানে মুক্ত জোড় ইলেকট্রন, এখানে মুক্ত জোড় ইলেকট্রন। এই মুক্ত জোড় ইলেকট্রন পানি অক্সিজেন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড, মুক্ত জোড় ইলেকট্রন, এটা হাইড্রোজেন বন্ড, এখানে এইটা হাইড্রোজেন বন্ড তৈরি করছে। আর এখানে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন সালফারের যে অক্সিজেন ছিল তার সাথে, সালফারের যে অক্সিজেন ছিল তার সাথে হাইড্রোজেন বন্ড গঠন করছে। সো টোটাল আমাদের এই কপার সালফেট ইনটু 5 অণু পানি, এটাতে মাথায় রাখতে হবে বন্ধন থাকে হচ্ছে আয়নিক, সন্নিবেশ সমযোজী, সমযোজী এবং হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, টোটাল কয় ধরনের বন্ধন থাকে? এখানে টোটাল 4 ধরনের বন্ধন থাকে, টোটাল 4 ধরনের বন্ধন থাকে। এর ভিতরে মাথায় রাখবো যে আমাদের 4 অণু পানি সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। কয় অণু পানি? 4 অণু পানি সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। আর এর ভিতরে 1 অণু পানি হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করে। এখন 1 অণু পানিতে কয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি হয় এটার দিকে যদি খেয়াল করি, দেখো এই জায়গাতে হাইড্রোজেন এবং অক্সিজেন, এর মাঝখানে আমাদের এই হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। আর এই অক্সিজেনের উপর যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এরা আবার 2টা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। সো 1 অণু পানি মোট 4টা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। সো এখানে 4 ধরনের বন্ধন আছে। সন্নিবেশ সমযোজী বন্ধন যদি আমরা কাউন্ট করি, এখানে পানি 4টা পানি সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ নেয়। আর এখানে ভালো করে খেয়াল করলে দেখবা 1 মোল পানি 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করে। তো এইগুলো আমাদের প্রশ্নে আসবে, যদি প্রশ্নে আসে সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে। সো বলো এই দুইটা টপিক ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো কিনা এবং এগুলা পরীক্ষায় আসলে তুমি পারবা কিনা, ক্লিয়ার করে বলো। যদি পারো তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। এই টপিকটা ক্লিয়ার হয়েছে না? ওকে, সো আশা করি এই টপিকটা আমাদের একদম 100% ক্লিয়ার। আমরা দুইটা টপিক ক্লিয়ার করলাম। প্রথমে প্রায় 41 মিনিট ক্লাস নিয়ে ফেলছে, 41 মিনিট আমাদের দুইটা টপিক ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের 3 নাম্বার টপিকটা যাবে হচ্ছে ফাজানের নীতি। 3 নাম্বার টপিকটা কি? 3 নাম্বার টপিক হচ্ছে ফাজানের নীতি। সো আমরা এখন ফাজানের নীতি দেখব। ক্লাস একটু পজ করো, পানি খাবো। ফাজানের নীতিতে আমাদের প্রথমে নীতিটা জানতে হবে এবং ফাজানের নীতির মেইন কাহিনীটা কি সেটা বোঝার চেষ্টা করতে হবে। তো ফাজানের নীতি এই জিনিসটাকে আরেকটা নামে প্রকাশ করা হয়, এটা হচ্ছে পোলারায়ন। পোলারায়ন, পোলারায়ন জিনিসটা কি? পোলারায়ন জিনিসটা হচ্ছে যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটাকে বলা হচ্ছে পোলারায়ন। আয়নিক যৌগের, এই লাইনটা মুখস্থ করবা, এই লাইনটা মুখস্থ করার কোনো বিকল্প নাই। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যে কথাটা বললাম, এটা মুখস্থ থাকতে হবে। এটা মুখস্থ থাকলে তোমার আর পোলারায়ন বা ফাজানের নীতিতে কখনো ভুল হবে না। এখন ব্যাপারটা কেমন ঘটে, ধরো কোথাও যদি আমরা একটা আয়নিক যৌগ, বেসিক আয়নিক যৌগ নিই, যেমন ধরো কাকে নিব, একটা আয়নিক যৌগ। সো ধরো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ, তাই না? তো এই আয়নিক যৌগের ক্ষেত্রে খেয়াল করলে দেখবা একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন আর একটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন। তো সোডিয়াম প্লাস আয়ন যেটা আছে এইটার একটা আকার আছে, আর ক্লোরিন মাইনাস আয়ন যেটা আছে এটা একটা আকার আছে। তো ব্যাপারটা হয় এরকম, সোডিয়াম তার ইলেকট্রনকে ছেড়ে দেয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, করার ফলে এখানে একটা বন্ধন গঠন হয়। বাট প্রবলেম ইজ, এই যে সোডিয়াম প্লাস আয়ন এ যে ইলেকট্রনকে ছেড়ে দিছে সেই ইলেকট্রনকে সে আবার ভুলতে পারে না। মানে ধরো তুমি কাউকে একটা কিছু দিয়ে দিছো, বাট যেটা দিছো সেটা তোমার খুব প্রিয় একটা বস্তু। এখন প্রিয় একটা বস্তু যদি দিয়ে দাও তাহলে সেটার প্রতি তোমার একটা আকর্ষণ কাজ করবে না, তুমি বারবার সেটা আবার পাইতে চাইবা। তো ব্যাপারটা এরকম যে সোডিয়াম তার ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়ার পরও তার প্রতি তার যে মায়া, আকর্ষণ, সেটা ছাড়তে পারে না। তো সে কি করছে, সোডিয়ামকে বলতেছে যে আমারে দিয়ে দে, আমারে দিয়ে দে। তো বারবার বলতে সোডিয়াম একটা ক্লোরিনকে দুর্বল করে ফেলছে। দুর্বল করে কি করছে, এই কাছে যে ইলেকট্রনটা চলে গেছিল সেই ইলেকট্রন মেঘকে নিজের দিকে একটু টেনে ফেলছে। ফলে দেখা যাচ্ছে যে থাকা উচিত ছিল এই জায়গাতে
বাট এ ইলেকট্রন বেগকে কিছুটা এইদিকে সরাই ফেলছে। এখন এদিকে যদি সরাই ফেলে তাহলে এ মাঝখানে চলে আসলো না, আর মাঝখানে চলে আসার কারণে ইলেকট্রন যদি মাঝখানে চলে আসে তাহলে এটা সমযোজী বন্ধনের মতো কাজ করা শুরু করলো। তাহলে ইনিশিয়ালি এই যৌগটা কিন্তু সমযোজী যৌগই ছিল, কিন্তু সমযোজী যৌগ আয়নিক যৌগ ছিল, সরি ইনিশিয়ালি এই যৌগটা কিন্তু আয়নিক যৌগই ছিল, কিন্তু সোডিয়াম যেহেতু তার ছেড়ে দেওয়া ইলেকট্রনকে ভুলতে পারে নাই, সেই ইলেকট্রনকে বারবার নিজের দিকে টেনে এটাকে সমযোজী বানাই ফেলছে। এই জন্য আমরা এই ঘটনাকে বলছি যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এই ঘটনাকে কি বলছি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্য মানে কি? বৈশিষ্ট্য মানে আমাদের অবশ্যই একটা যৌগ যদি আয়নিক হয় তাহলে আয়নিক হলে তার আয়নিক বৈশিষ্ট্য থাকবে। একটা যৌগ যদি সমযোজী হয় তাহলে সমযোজী হলে তার সমযোজী বৈশিষ্ট্য থাকবে। তাহলে একটা যৌগ আয়নিক হলে আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী হলে সমযোজী বৈশিষ্ট্য থাকবে। আয়নিক বৈশিষ্ট্য কি বোঝায়? আয়নিক যে যৌগ, এই আয়নিক যৌগের যে বন্ধন, এই বন্ধন হয় শক্তিশালী বন্ধন, তাই না? আয়নিক যৌগের বন্ধন হয় হচ্ছে শক্তিশালী, আর সমযোজী যৌগের বন্ধন হয় কি? দুর্বল। এখন এই সমযোজী যৌগ আর আয়নিক যৌগের ভিতর পার্থক্য কি? যেহেতু শক্তিশালী বন্ধন যেহেতু শক্তিশালী, ফলে এই বন্ধন ভাঙতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হয়। তো বেশি শক্তির প্রয়োজন হলে এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলা কি? বেশি, তাই না? বেশি। আচ্ছা, এবার আয়নিক যৌগে আমাদের যেহেতু প্লাস চার্জ মাইনাস চার্জ থাকে, ফলে এর তড়িৎ পরিবহন ক্ষমতা বা তড়িৎ পরিবাহিতা এটাও বেশি। বুঝতে পারছো? আচ্ছা, একটা যৌগ যদি দুর্বল হয়, একটা যৌগের বন্ধন যদি দুর্বল হয়, তাহলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। কারণ কি? বন্ধনকে আমরা ইজিলি ভেঙে ফেলতে পারবো। তাহলে এর কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, আমরা বন্ধনকে ইজিলি ভেঙে ফেলতে পারবো। ওকে, এবার এখানে যেহেতু কোনো প্লাস মাইনাস চার্জ নাই, তাহলে তড়িৎ পরিবহন করতে পারবে না, তাহলে এর পরিবাহিতা হবে কি? পরিবাহিতা হবে কম। তাহলে এগুলো আমাদের বৈশিষ্ট্য। তা আমি এটাকে এভাবে বলি, আয়নিক যৌগের সবকিছু বেশি বেশি থাকে, সবকিছু বেশি, আর সমযোজী যৌগের সবকিছু কম কম থাকে। এর মানে কি? এর মানে একটা যৌগ যখন আয়নিক হিসাবে গঠিত হয়েছিল তখন তার বন্ধন শক্তিশালী ছিল, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি ছিল, তার তড়িৎ পরিবাহিতাও বেশি ছিল। কিন্তু আস্তে আস্তে সে যখন সমযোজী বৈশিষ্ট্য ধারণ করছে, আস্তে আস্তে সে যখন সমযোজীর মতো আচরণ করা শুরু করছে, এখন তার সবকিছু কম কম হয়ে গেছে। সে দুর্বল বন্ধন দেখায়, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তার তড়িৎ পরিবাহিতা কম, সবকিছু কি হয়ে গেছে? কম কম হয়ে গেছে, সবকিছু কম। বুঝতে পারছো? সবকিছু কম। তাহলে একজন সমযোজী থেকে যখন আয়নিক থেকে যখন সমযোজী হয় তখন তার সবকিছু কম কম হয়ে যায়। মানে ধরো এরকম যে তোমার এবং আরেকজনের মাঝখানে একটা স্ট্রং বন্ধন ছিল, বিরাট শক্তিশালী বন্ধন ছিল, কিন্তু এখন তুমি এবং সে অনেক দূরে থাকার কারণে তোমাদের দুজনের মাঝখানে এখন বন্ধনটা দুর্বল হয়ে গেছে। তো বন্ধনটা যদি দুর্বল হয়ে যায় তাহলে তোমাদের দুজনের আগে যেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ছিল সেটা বেশি বেশি ছিল, তোমার আগে তড়িৎ পরিবাহিতা যেটা ছিল সেটা বেশি বেশি ছিল। যেহেতু সময়ের ব্যবধানে সম্পর্কটা পরিবর্তন হয়ে গেছে, এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্কও কম, পরিবাহিতাও কম। এখন যদি অন্য কেউ তোমার লাইফে আসে, অন্য কেউ তার লাইফে আসে, অনায়াসে তোমাদের ভিতরে সম্পর্কটা ভেঙে যাবে না? তাহলে তোমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? সো এরকম ব্যাপারটা, কেউ আগে আয়নিক ছিল এখন সমযোজী হয়ে গেছে। সো আয়নিক থেকে সমযোজী হওয়ার সাথে সাথে বৈশিষ্ট্যের এই বেসিক পরিবর্তনগুলো আসা শুরু হয়েছে। এখন একটা যৌগ আয়নিক থেকে সমযোজী কখন হবে, কখন তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে বা কখন তার পোলারায়ন ক্ষমতা বেশি হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আমাদের ফাজানের নীতিতে যাইতে হবে। তো ফাজানের নীতিতে যাইতে হবে, আমরা ফাজানের নীতি দেখব, বাট তার আগে আমরা এইটা একটা লাইন মনে রাখবো যে ফাজানের নীতি যত মানবে, ফাজানের নীতি, এই লাইনটা মনে রাখবো, যত মানবে পোলারায়ন তত বেশি, সো ফাজানের নীতি যত মানবে পোলারায়ন তত বেশি, আর পোলারায়ন যত বেশি তত বেশি সমযোজী। এই কথাগুলো যদি বুঝো তাহলে কখনো তোমাকে প্যাচ লাগবে না, বা এই কথাগুলো যদি মুখস্থ রাখতে পারো তোমার মাথার ভিতরে কখনো প্যাচ আসবে না।
প্যাসপোস লেগে যাবে না, ইজিলি বুঝতে পারবা। এবার আসো আমরা ফাজানের নীতিটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমরা এখানে নীতিটা দেখব। নীতিতে নাম্বার 1 মুখস্থ করতে হয়, ফাজানের নীতিতে নাম্বার 1 মুখস্থ করতে হয় যে ক্যাটায়ন এর আকার ছোট, এটা আমাদের প্রথমে মুখস্থ করতে হয়। নাম্বার 2 মুখস্থ করতে হয় অ্যানায়ন এর আকার বড়, এটা হচ্ছে নাম্বার 2। তো ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। নাম্বার 3 ক্যাটায়ন প্লাস অ্যানায়ন যে দুইটা জিনিস আছে এদের চার্জ যত বেশি, চার্জ যত বেশি। এরপর নাম্বার 4 যদি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, ইলেকট্রন প্রবেশ করে। তো এখন এই চারটা শর্ত যত বেশি মানবে, এই চারটা শর্ত যত বেশি মানবে, যত বেশি মানবে তত বেশি সমযোজী, এটা মাথায় রাখতে হবে, তত বেশি সমযোজী। তাহলে একটা যৌগ কত বেশি সমযোজী সেটা ডিপেন্ড করে এই চারটা শর্ত মানার উপর, এই চারটা শর্ত মানার উপর। এখন প্রবলেম যেটা হয় তোমার মনে থাকে না ক্যাটায়নের আকার ছোট নাকি অ্যানায়নের আকার বড়, নাকি ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি এটা দ্বারা কি বোঝায়। চারটা পয়েন্টের জন্য আলাদা আলাদা প্রশ্ন আছে, চারটা পয়েন্টে 4 ধরনের প্রশ্ন আসে। উদাহরণসহ আমি এখনই দেখাবো, ওটা নিয়ে সমস্যা নেই, বাট তোমার এটা মনে থাকে না। তো আমি এখন তোমাকে মনে রাখার ট্রিক্স বলে দিব। মনে রাখার ট্রিক্স কি, দেখো এখানে আমাদের ক্যাটায়ন আছে, তো ক্যাটায়ন থেকে আমরা সবসময় ক্যাটের দিকে খেয়াল করব, আর অ্যানায়ন থেকে এএনআইতে অ্যানির দিকে খেয়াল করব। তো ধরো অ্যানি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, অ্যানি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আর ক্যাট হচ্ছে এই অ্যানি একটা ছোট্ট বিড়াল পোষে। এবার বলো তো বাচ্চা মেয়েটা না ক্যাট কোনটা বড় হবে আকারে? অবশ্যই ক্যাট আকারে ছোট হবে, ক্যাট আকারে ছোট হবে আর অ্যানি আকারে বড় হবে, তাই না? মানুষ তো সবসময় বড় হয়। তাহলে আমি যখনই অ্যানায়ন পড়বো, অ্যানায়ন থেকে অ্যানি পড়বো, অ্যানির আকার বড়। ক্যাটায়ন থেকে ক্যাট পড়বো, ক্যাটের আকার ছোট। ক্যাটায়ন থেকে ক্যাট পড়বো, ক্যাটের আকার ছোট। অ্যানায়ন থেকে অ্যানি পড়বো, অ্যানির আকার বড়। অ্যানায়ন থেকে অ্যানি, ক্যাটায়ন থেকে ক্যাট। ওকে, এই জিনিসটা ক্লিয়ার? তাহলে দেখো আমরা কখনো ভুল হবে না যে ক্যাটায়ন মানে ছোট হবে, আকার ছোট হবে। আর যত বেশি আকার ছোট তত বেশি সমযোজী, যত বেশি আকার বড় তত বেশি সমযোজী। যত বেশি আকার বড় তত বেশি সমযোজী মানে কি? তত বেশি এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পরিবাহিতা কম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পরিবাহিতা কম। তো যদি বলে নিচের কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তার মানে সে কত বেশি সমযোজী সেটা বের করতে হবে। বুঝতে পারছো? এরকম চিন্তা করতে হবে। এখন চিন্তা করে আমরা একটু কয়েকটা প্রশ্ন সলভে ট্রাই করি, তাহলে বুঝতে পারবো। তোমাকে যদি বলা হয় যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যৌগগুলোর ভিতর কে বেশি সমযোজী, এই যৌগগুলোর ভিতর বললো কে বেশি সমযোজী। প্রথম প্রশ্ন তো ইজি প্রশ্ন দিলাম, আমাকে বললো যে এই যৌগগুলোর ভিতর কে বেশি সমযোজী। এখন কিভাবে বের করব? দেখো সবসময় মাথায় রাখবা, প্রথম ট্রিক্স মাথায় রাখবা, যখনই এরকম ফাজানের নীতি থেকে কোনো প্রশ্ন সলভ করতে বলবে তখন সলভ করার ট্রিক্স হচ্ছে তোমার জন্য, স্মল ট্রিক্স হচ্ছে যে কমন আয়ন যেগুলো আছে বাদ দিব, কমন আয়ন বাদ। কমন আয়ন বাদ দিলে আমার জিনিসটা ইজি হয়ে যাবে। কিরকম? দেখো কমন আয়ন, দেখো এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, তো তিনটার কমন আয়ন ক্লোরিন যদি আমি বাদ দিই, দিলে এখানে দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+ হয়। তো দেখো তো এই জায়গাতে আমরা দুইটা জায়গায় মিলাইতে পারতেছি, একটা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি, চার্জ যত বেশি তত বেশি সমযোজী, এটার সাথে যেমন মিলতেছে, আবার ক্যাটায়নের আকারের সাথেও মিলতেছে। তো আমরা এখানে ডেফিনেটলি চিন্তা যদি এভাবে করি যে অ্যালুমিনিয়ামের আকারের, অ্যালুমিনিয়ামের চার্জ সবচেয়ে বেশি, তার মানে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি সমযোজী। ম্যাগনেসিয়ামের চার্জ তার চেয়ে একটু কম, তাহলে এটা আরেকটু কম সমযোজী, এটা সবচেয়ে কম সমযোজী, তাহলে এটা বেশি সমযোজী, এটা বেশি সমযোজী, এটা বেশি সমযোজী, আর এটা কম সমযোজী, মানে এটা হচ্ছে আয়নিক। তাহলে এই যে তিনটা যৌগ, এই তিনটা যৌগের ভিতরে সবচেয়ে বেশি আয়নিককে সোডিয়াম ক্লোরাইড, সবচেয়ে বেশি সমযোজীকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ হলেও এর ভিতরে সমযোজী বৈশিষ্ট্য অনেক বেশি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজীর মতো আচরণ করে।
অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি কখনো প্রশ্ন করে নিচের কোনটি সমযোজীর মতো আচরণ করে, নির্দ্বিধায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকলে দাগাইতে পারো অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজীর মতো আচরণ করে। এটা ফাজানের নীতি থেকেই তুমি দেখতে পাও। এছাড়া তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, ক্যাটায়নের আকার ছোট, এটা থেকেও চিন্তা করতে পারো। দেখো এটা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেছে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পায়, ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পায়, ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পায়। তো একই পর্যায়ে ইলেকট্রন প্রোটন যত বৃদ্ধি পায় তত তার আকার ছোট হয়, তত তার আকার ছোট। এটা আমরা পর্যায়বৃত্ত ধর্ম যখন পড়বো শেষের দিকে তখন বুঝতে পারবো। তো আকার ছোট হয়, তাহলে এখানে বাম থেকে ডানে যাওয়ায় আকার সবচেয়ে ছোট হয়েছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট, তার মানে সবচেয়ে বেশি সমযোজী। এর সবচেয়ে বেশি সমযোজী হলে এর গলনাঙ্ক সবচেয়ে কম, এর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, বুঝতে পারছো? এর গলনাঙ্ক সবচেয়ে কম, এর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, এর তড়িৎ পরিবাহিতাও সবচেয়ে কম। তো এইভাবে আমাদের জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো আমি যদি তোমাকে বলি যে আরেকটা প্রশ্ন দিব, হ্যাঁ এখন আরেকটা প্রশ্ন দিব, এটা একটা মাথায় রাখবা, খেয়াল করবা। দেখো আমি তোমাকে বললাম যে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এইগুলোর ভিতরে কার তড়িৎ পরিবাহিতা বেশি, কার তড়িৎ পরিবাহিতা বেশি? এবার ভালো করে খেয়াল করো, তড়িৎ পরিবাহিতা বেশি বলছি, সো বেশি বলার মানে হচ্ছে, খেয়াল করো তড়িৎ পরিবাহিতা বেশি বলছি, বেশি বলার মানে হচ্ছে এর তড়িৎ পরিবাহিতা বেশি যখন, তখন এর ভিতরে সমযোজী বৈশিষ্ট্য কম, আয়নিক বৈশিষ্ট্য বেশি। কারণ কি, বেশি বেশি থাকে আয়নিক যৌগে, তাহলে আমাকে এই চারটার ভিতর খুঁজে বের করতে হবে কার আয়নিক যৌগ, কার আয়নিক বৈশিষ্ট্য বেশি, কার আয়নিক বৈশিষ্ট্য কম। যার আয়নিক বৈশিষ্ট্য বেশি সে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখন আমার আয়নিক বৈশিষ্ট্য কেমনে খুঁজবো? খুব সিম্পল, কমন আয়নগুলা বাদ দিব। তো সিলভার 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 সব কমন আয়ন। তাহলে দেখো ফ্লোরিন মাইনাস থাকে, ক্লোরিন মাইনাস থাকে, ব্রোমিন মাইনাস থাকে, আয়োডিন মাইনাস থাকে। এখন মাইনাস আয়ন দেখো সবার চার্জ সমান, তো চার্জ যখন সমান তখন তো আর আমি এই চার্জের অপশন দিতে পারতেছি না, তখন অবশ্যই আমার অ্যানায়নে যাইতে হবে, যেহেতু এখানে নেগেটিভ চার্জ আছে অ্যানায়নে যাব। এবার বলো তো অ্যানায়নের আকার কেমন বলছে? অ্যানায়নের আকার বড় বলছে। তো অ্যানায়নের আকার বড় কি দেখো তো, ফ্লোরিনের পর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, মানে পর্যায় সারণীর উপর থেকে নিচে যাচ্ছে না। সো পর্যায় সারণীর উপর থেকে নিচে যত যায় তত আমার আকার বড়, তত আমার কি হয়, আকার বড় হয়। পর্যায় সারণীর উপর থেকে নিচে যত যায় আকার বড় হয়। আর যত আমার মানবে তত বেশি সমযোজী, তাহলে আকার বড় হিসেবে আয়োডিন সবচেয়ে বড়, তাহলে আয়োডিন সবচেয়ে বেশি সমযোজী। আর তাহলে ফ্লোরিন আমার সবচেয়ে ছোট, তাহলে ফ্লোরিন সবচেয়ে বেশি আয়নিক। এখন আয়নিক হলে তার তড়িৎ পরিবাহিতা বেশি হবে, তাহলে সিলভার ফ্লোরাইড যেই যৌগটা আছে এই যৌগের তড়িৎ পরিবাহিতা বেশি, এই যৌগের তড়িৎ পরিবাহিতা বেশি, এই যৌগের কি তড়িৎ পরিবাহিতা বেশি। সো এখানে আমরা তড়িৎ পরিবাহিতা বেশি এই ব্যাপারটা কার ভিতরে পাবো, সিলভার ফ্লোরাইডের ভিতরে পাবো। বুঝতে পারছো? সিলভার ফ্লোরাইডের ভিতরে এর তড়িৎ পরিবাহিতা বেশি পাবো। ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখানে আমরা একটা দেখি, আমাদের এখানে প্রশ্ন দিছে, এই প্রশ্নটা একটু সলভ করার ট্রাই করব। প্রশ্নটা কি? প্রশ্ন বলছে যে নিচের কোন যৌগটি অধিক সমযোজী? অধিক সমযোজী মানে বুঝায় কে ফাজানের নীতি বেশি মানে, কে ফাজানের নীতি বেশি মানে কার পোলার আয়ন বেশি। তাহলে এই যে যৌগগুলো আছে এগুলার দিকে একটু তাকাতে হবে। তো দেখো প্রথমে কমন আয়ন বাদ দিব, এটা 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 প্রত্যেকটা কমন আয়ন বাদ দিলে দেখো এটা ম্যাগনেসিয়াম 2+, এটা ক্যালসিয়াম 2+, এটা অ্যালুমিনিয়াম 3+, এটা আয়রন 3+। তো এগুলা কি? এগুলো হচ্ছে সব ক্যাটায়ন। তো ক্যাটায়ন মানে এখান থেকে আমরা ক্যাট দেখব, ক্যাট। তাহলে ক্যাটের আকার কি ছিল? ক্যাটের আকার ছোট ছিল। তো এই যৌগগুলোর ভিতরে কার আকার ছোট সেটা দেখতে হবে। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। আয়রন হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, তাই না? চতুর্থ পর্যায়ের মৌল। বাট ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এইটা থার্ড পিরিয়ডের মৌল, অ্যালুমিনিয়ামও থার্ড পিরিয়ডের মৌল। তো যার পিরিয়ড যত কম তার আকার তত ছোট। তার মানে আমাদের এখানে ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+ এগুলার আকার ছোট। তাহলে ম্যাগনেসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম 3+ এই দুইটার ভিতরে চার্জ বেশি কার?
অ্যালুমিনিয়ামের, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ বেশি হওয়ায় এ বেশি সমযোজী, তাহলে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা রাইট অ্যান্সার চলে আসছে। আবার তুমি যদি এটা চিন্তা করো, ম্যাগনেসিয়ামের ডান দিকে অ্যালুমিনিয়াম আছে, তো বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তো আমাদের ক্যাটায়নের আকার ছোট বলছে, তাহলে অ্যালুমিনিয়ামের আকারও কিন্তু ছোট, তাহলে অ্যালুমিনিয়ামের আকার ছোট হলে এ বেশি সমযোজী হয়, তাহলে সব দিক দিয়ে চিন্তা করলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের জন্য কারেক্ট আনসার আসে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা আসছে কিনা বলো তো? বুঝতে পারছি আমরা এই জিনিসটা? সো সমযোজী যৌগ সম্পর্কে আমাদের এরকম ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো এখানে আরেকটা প্রশ্ন আমরা দেখব, যেমন বলছে নিচের কোন যৌগের গলনাঙ্ক সবচেয়ে কম? গলনাঙ্ক কম, তো কম মানেই সমযোজী, তাহলে কোন যৌগ বেশি সমযোজী সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে আবারও কমন আয়ন বাদ দিব, দেখো ক্লোরিন কমন আয়ন, ক্লোরিন কমন আয়ন, ক্লোরিন কমন আয়ন, ক্লোরিন কমন আয়ন, তাহলে এখানে আমাদের লিথিয়াম প্লাস আয়ন আছে, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সিজিয়াম প্লাস আয়ন আছে। তো ভালো করে খেয়াল করো, এটা পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যাচ্ছে না, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটা চতুর্থ পর্যায়, এটা পঞ্চম পর্যায়, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এবার বলো তো এগুলা সব পজিটিভ আয়ন না? পজিটিভ আয়ন মানে ক্যাটায়ন, আর ক্যাটের আকার কি বলো তো? ক্যাটের আকার ছোট, তাহলে ক্যাটের আকার ছোট হলে যে সবচেয়ে ছোট সে তত বেশি সমযোজী, তাহলে লিথিয়াম সবচেয়ে ছোট, তাহলে লিথিয়াম সবচেয়ে বেশি সমযোজী হবে, মানে এর গলনাঙ্ক সবচেয়ে কম হবে। তাহলে এখানে সব দিক দিয়ে চিন্তা করলে লিথিয়াম ক্লোরাইড যেটা আছে এটা হয় কারেক্ট আনসার, এটা হয় কারেক্ট আনসার। সো এখানে আমরা যে কয়টা প্রশ্ন দেখলাম এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো আমাদের সলিউশন করতে হবে। এখন তোমার একটা কাজ আছে, তোমার কাজ কি? তোমার কাজ এই তিনটা টপিক মেইন বই থেকে একটু পড়া, পারলে মেইন বই থেকে একটু রিডিং দিবা, বাট আগেই মেইন বই পড়তে যাবা না, আগে আমার ক্লাসটা নোট করবা, আগে ক্লাস নোট করবা, এরপরে মেইন বইতে একটু যা পাইলে চাইলে পড়তে পারো, মেইন বই পড়তে যাবা, যদি বুঝতে না পারো সমস্যা নেই বাদ দিবা, বাট মেইন বইয়ে মেইন বুকে যে এমসিকিউগুলো আছে, মেইন বইয়ে যদি এটা রিডিং নাও দাও, মেইন বুকে যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো সলভ করবা। এরপরে তুমি যেটা করবা ভার্সিটি ক কিউবি যেটা আছে এখান থেকে এমসিকিউগুলো সলভ করবা, এরপরে জিএসটি কিউবি থেকে এমসিকিউ সলভ করবা, এরপরে এগ্রি কিউবি থেকে এমসিকিউ সলভ করবা, ফুল চ্যাপ্টারের উপরেই করবা, করতে পারলে ভালো হয়। ভার্সিটি কটা বেশি ফোকাস করো, মেইন বই এবং ভার্সিটি ক এই দুইটা বেশি ফোকাস করো, কেমন? সো আশা করি টোটাল ক্লাসটা তোমার ক্লিয়ার হয়েছে। টোটাল ক্লাসটা জুড়ে যা যা দেখাইছি, এই টোটাল ক্লাসটা পর্ব 1-এ যা যা দেখাইছি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়েছে। পর্ব 2-তে আমরা বাকি টপিকগুলো দেখবো, একদম সুন্দর মতো বুঝে ফেলবো। সো এই পর্যন্ত ক্লিয়ার হইলে পর্ব 1-এ তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে তোমাদের সবার সাথে সুন্দর একটা জার্নি হবে এই আশা করে ব্যক্ত করে আমরা পর্ব 1 এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।